সেটা আমরা দেখব। না কপি করো না ফটাফট। এই রিলেশনের কতগুলো স্পেশাল কেস দেখবো। এই ইকুয়েশনগুলো প্রুভ করাচ্ছি, প্রুভ সব করবে খুব ভালো করে। তো স্পেশাল কেস প্রুফ যদি ঠিকঠাক যদি করতে পারো না, তোমার এই চ্যাপ্টার রিলেটেড সমস্ত প্রবলেম একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এই তাহলে এটা প্রুফ, ফার্স্ট ফর্মুলা প্রুফ হয়ে গেছে। এই ফার্স্ট ফর্মুলা রিলেটেড স্পেশাল কেসেস, সাম স্পেশাল কেসেস, সাম স্পেশাল কেসেসগুলো আমরা দেখে নেব। এক হলো, যদি কোনো পার্টিকেল, ইফ এ পার্টিকেল মুভস অ্যাট রেস্ট, মানে যদি কোনো বস্তু কণা যদি কোনো বস্তু কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, মানে কি স্থির অবস্থায় ছিল হঠাৎ করে যাত্রা শুরু করলো। ক্লিয়ার? যদি কোনো বস্তু কণা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে সেখানে কি হবে? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, এখানে ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল। আর আমি স্পেশাল কেস ধরেছি, যদি কোনো বস্তু কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, মানে কি তাহলে আমরা কি পাবো? তার ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ 0 হবে। যদি কোনো বস্তু কণা স্থির অবস্থা থেকে শুরু করে, যদি কোনো বস্তু কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। আচ্ছা, এই জায়গাটা মনে রাখবো, অনেকে সব দেখছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও স্যার পরে গিয়ে সব কিছু দেখার পরে বলে না সারা রাত রামায়ণ পড়ে সীতারামের মাসি হয়ে যায়। তো বলবে যে এই ভি কস্ট স্যার এইটা যে করলেন, ভিটা কি, ইউটা কি, এটা কি, টিটা কি? ইউটা হলো ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করলো, টি সময় বাদে কণাটার বেগ হয়ে গেল ভি, আর ত্বরণ কত ভিটা হলো কি অন্তিম বেগ, অন্তিম। আর ইউটা হলো প্রাথমিক বেগ, মানে যে বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল, এটা হলো ত্বরণ, টাইম টি। টিটা কোন টাইমকে বোঝাচ্ছে? যে টাইমে ইউ থেকে ভিতে হয়ে গেল, ভেলোসিটি ইউ থেকে ভিতে ট্রান্সফর্ম হলো। যদি কোনো বস্তু কোনো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, মিনস তার ইনিশিয়াল ভেলোসিটি 0, মানে এখানে স্থির ছিল হঠাৎ করে যাত্রা শুরু করে দিল, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয়, তাহলে কি এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? ইউর জায়গায় 0 বসিয়ে দেবো, ইউর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়ালস টু এটি, এটা চলে আসবে। ওকে, নেক্সট। এবার যদি কোনো বস্তু কণার বেগটা যদি টাইমের সঙ্গে সঙ্গে যদি কমতে থাকে, যদি কোনো বস্তু কণার বেগ যদি টাইমের সঙ্গে সঙ্গে করেসপন্ডিং কি করে ডিক্রিজ হতে থাকে, তাহলে কি হবে? যদি কোনো বস্তু কণার বেগ টাইমের সঙ্গে সঙ্গে যদি ডিক্রিজ হতে থাকে, মানে কি ত্বরণের জায়গায় কি হবে? মন্দনের সৃষ্টি হবে। মন্দন মানে কি? প্লাস এর সাইনের জায়গায় মাইনাস এর সাইন ইউজ করবো। তাহলে যদি কোনো বস্তু কণার বেগ কমতে থাকে, তাহলে কমতে থাকলে কি হবে? তাহলে ইকুয়েশন অফ মোশন কি হবে? মানে কোনো বস্তু ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। এই ইকুয়েশনগুলো কি অ্যাকচুয়ালি কি? এই ইকুয়েশনটা হলো কি, কোনো বস্তু কণা যদি গতিশীল অবস্থায় থাকে তার গতির সমীকরণ। গতির সমীকরণ মানে কি? তার বেগ কত হবে? আমরা ক্যালকুলেশন করতে গেলে আমরা কোন সমীকরণ ইউজ করব? কত দূরত্ব যাচ্ছে, তার ত্বরণ কত হারে মানে ভেলোসিটি কত হারে চেঞ্জ হচ্ছে, মানে কি তার ত্বরণের মানটা বার করা। এই তিনটি কোশ্চেন থেকে আমরা জানতে পারবো। এই জন্য এটাকে বলা হয় কি একমাত্রিক গতির সমীকরণ। ক্লিয়ার? অ্যান্ড কেস নাম্বার 3। কেস নাম্বার 3, ধরো একটা বস্তু কণা যাত্রা শুরু করলো,
টি সময় বাদে গিয়ে স্থির হয়ে গেল। একটা বস্তুকণা যাত্রা শুরু করলো, টি সময় বাদে গিয়ে বস্তুকণাটা কি হয়ে গেল? স্থির হয়ে গেল। টি সময় বাদে যদি বস্তুকণাটা যদি স্থির হয়ে যায়, মানে স্থির কখন হবে? যখন একটা এইভাবে একটা বস্তু যাত্রা শুরু করেছে, এইভাবে বস্তু যাত্রা শুরু করেছে, তাহলে সে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে থেমে যাবে। মানে কি, যদি তার বেগের মানটা ধীরে ধীরে কমতে থাকে তখনই থামা পসিবল, আদারওয়াইজ তো পসিবল নয়। মানে কি, বস্তুটা মন্দনের সৃষ্টি হলে একটা সময় বাদে গিয়ে থেমে যাবে। ক্লিয়ার? তাহলে যদি কোনো বস্তুকণা যদি থেমে যায়, নির্দিষ্ট সময় পরে যদি বস্তুকণাটা যদি থেমে যায়, যদি কোনো বস্তুকণার থেমে যায় বাবা, মানে কি, তার অন্তিম বেগ 0। বস্তুকণা নির্দিষ্ট সময় পরে গতিহীন হয়ে যায়। বাংলা হাতের খুব বোঝা যাচ্ছে তো? আমার বাংলা হাতের অক্ষর একটু বোঝা একটু টাফ হবে, যেটা যারা বুঝতে পারছো না আমাকে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? আমার বাংলা হাতের অক্ষর রানু মণ্ডল, সিঙ্গার রানু মণ্ডলের ইংলিশ সে কথা বলা দুটো সমান কিন্তু। অ্যাকচুয়ালি আমি তো জানি আমি কি, ঠিক আছে? তো ওই জন্য আমার বাংলা হাতের অক্ষর খারাপ হয়ে গেছে। তো একটা বস্তুকণা যদি নির্দিষ্ট সময় বাদে যদি গতিহীন হয়ে পড়ে, গতিহীন হয়ে যদি পড়ে, মানে কি গতিহীন কখন পসিবল? যখন তার ত্বরণের মানটা ধীরে ধীরে কমতে থাকবে, মানে কি ডিক্রিজ করতে থাকবে। মিনস কি, পার্টিকেলটা যদি ডিঅ্যাক্সিলারেশন বা মন্দনে যদি গতিশীল হয়, মানে গতির সমীকরণে এই সমীকরণটা মেনে চলবে, মন্দন হলে এই সমীকরণটা মেনে চলবে, মানে বেগের মান ধীরে ধীরে কমছে, ফাইনালি গিয়ে 0 হয়ে গেল, গতিহীন হয়ে পড়লো। মানে কি, ভি এর ভ্যালু কত হয়ে যাবে এই কন্ডিশনে? ভি ইকুয়ালস টু 0। এটা উপরে লিখছি, ভি ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। তাহলে কি সমীকরণটা কি দাঁড়াচ্ছে? 0 ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। এই সমীকরণটা কেন ইউজ করলাম না, কেন করলাম না? এখানে মাইনাস হয়ে যাবে, গতিহীন হতে গেলে এটা মাইনাস হতে হবে। তাহলে ইউ ইকুয়ালস টু কত হবে? টি হবে। তাহলে কত সময় বাদে থেমে যাবে? ইউ বাই এ। কপি করো স্যার, আমাদের কাজ তো কপি করা, বুঝি না বুঝি। এটা এই টপিকে আরও কতগুলো এক্সট্রা লেকচার দিয়ে দেবো, একই সাথে শুরু করে নিচ্ছি, তো এটা পরে দিয়ে দেবো, নাহলে তোমাদের কাছে জিজ্ঞাসা করে নিয়ে তারপর দেবো, যে একেবারে নিট পারপাসে সব দিয়ে দেবো, বুঝতে পেরেছো? কেউ নেওয়ার দরকার নেই, ভালো করে পড়ে যাও, যা হবে দেখা যাবে। পড়তে হবে, এই না ভাবার দরকার নেই আমি ফিজিক্স আমার মাথায় ঢুকছে না, বা আমার সায়েন্স আমার মাথা খুব টাফ, মাথায় ঢুকছে না। এটা সম্পূর্ণ মিসকনসেপশন। তোমাদের মিসকনসেপশনটা তৈরি করে ফেলে। দেখো, আমি কাউকে পার্সোনালি ইনসাল্ট করছি না, সব বাবা মা চায় যে আমার ছেলে বা মেয়ে, সে আমার ক্ষেত্রেও চেয়েছিল, তোমাদের ক্ষেত্রেও চাইছে যে ভালোভাবে লাইফটা একটু ভালো জায়গায় স্ট্যান্ড করুক। দেখবে চারিপাশের লোকজন না এমনভাবে ইমপ্রেশন দেখাবে, মানে তোমার মাথার ভেতরে কোনো গোবর ঢোকানো আছে, তো তোমার যে চেষ্টা করার যতটুকু এবিলিটি আছে সেটা পুরো নষ্ট করে দেয়। ওই জন্য কিছু কিছু মানুষগুলোকে লাইফে এখন থেকে অ্যাভয়েড করতে শুরু করো। যাদের থেকে নেগেটিভিটি তোমার মাইন্ডে বেশি ছড়াচ্ছে তাদেরকে অ্যাভয়েড করো আগে, তা না হলে তুমি লাইফে চলাফেরা করতে পারবে না। আর সায়েন্সে এটা হলো, এই জিনিসটা খুব মেনটেন করা দরকার। আরেকটা জিনিস হলো ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স যদি থাকে তাহলে খুব তাড়াতাড়ি এটা ঝেড়ে ফেলার ব্যবস্থা করো। ওভার কনফিডেন্স কিন্তু পরে তোমাকে ডোবাবে। তো ওই জন্য বলি, ওভার কনফিডেন্স থেকে সবসময় দূরে থাকো। মানে একদম ভেতরে নেই, আমি তো ম্যাথ করতে পারছি, 2-3টা অঙ্ক করে ফেলেছি, মানে কি সায়েন্স আমি 12-এ পাস করে যাব, এত তাড়াতাড়ি? সবে শুরু, দেখো। তোমার ভয়, ইন্টেনশন ভয় দেখানো নয়,
তো অ্যালার্ট করে দেওয়া। তো যতটুকু পড়ানো ততটুকু খুব কেয়ারফুলি পড়ো, অভ্যাস করো, কেয়ারফুলি পড়া অভ্যাস করো। অভ্যাস তো না থাকলে অভ্যাস তোমাকে করতে হবে, সেভাবে করতে হবে। যখন পড়তে বসবে যে আমি ঠিক করে রাখবে যে আমি যখন পড়তে বসবো তখন টানা 3 ঘন্টা পড়বো, 3 ঘন্টা ছাড়া আমি উঠবই না। যে পাশের বাড়ি করোনায় আক্রান্ত হয়ে গেছে দেখতে যাবো বা এ হয়ে গেছে, উঠবই না, যায় হয়ে যাক যাক। একটা সমস্যা তখন ফিল করবে, 3 ঘন্টা প্যাকেজ নিয়ে পড়তে গেলে তখন একটা সমস্যা ফিল করবে, সেটা হলো যে প্রথম আধা ঘন্টা মন বসবে না। এটা 100% শিওর যে প্রথম আধা ঘন্টা মন বসবে না, প্রথম আধা ঘন্টা মন বসবে না। এরকম ঠাকুর মানে কোথাও মন্দিরে গেলে প্রণাম করতে গেলে দেখবে দুনিয়ার সমস্ত বাজে চিন্তাগুলো মাথায় এসে চলে আসে, সমস্ত বাজে চিন্তা সারাক্ষণ নেই, কিন্তু প্রণাম করতে যাবে মাথায় চলে আসে। জানি না, আমার তো হয়, অন্য কারো হয় কিনা জানি না। তো প্রথম আধা ঘন্টা পড়ায় মন বসবে না, কিন্তু তোমাকে ওখানেই টিকে থাকতে হবে, উঠে চলে গেলে হবে না। তারপরে আধা ঘন্টা বাদে যে তোমার কনসেন্ট্রেশন লেভেলটা যে জায়গায় পৌঁছে যাবে সেটা তুমি কল্পনা করতে পারছো না। এই অভ্যাসটা 1 সপ্তাহ করো, দেখবে। এই নয় যে বই নিয়ে পড়ে আসবে যে তুমি পড়াশুনো করছো, এর গ্যারান্টি কেউ দিতে পারে না। বই নিয়ে পড়ে থাকলে যে তুমি পড়াশোনা করে কোনো মানে নেই, তাই না? ওই জন্য যতক্ষণ পর খুব ভালোভাবে কেয়ারফুলি পড়তে হবে। স্যার ডাটা খরচ হচ্ছে, ইউটিউব ভিডিও দেখছি, আর আপনার ফালতু লেকচার, মানে ফালতু নয়, খুব কাজে দেবে, পরে বুঝতে পারবে পরীক্ষার হলে গিয়ে। এখন থেকে অ্যালার্ট হয়ে যাও। ফোন কম করে ইউজ করো, এটা খুব ভাইটাল জিনিস। 11-এ উঠলে সবাইকে ফোন কিনে দেয় বাড়ি থেকে, না ছেলে মেয়ে বড় হয়ে গেছে 11-এ উঠলে। আর তোমরা যে এমন 11-এ উঠে যে এমন ভাব করো যেন পিএইচডি কমপ্লিট করে বসে আছো, সায়েন্স নিয়ে ভর্তি হয়ে প্রথম। এটা সবাই করে না, এগুলো মাঝে মাঝে কয়েকজন করে, আমি দেখতে তো পাচ্ছি। তো এই জিনিসটা খুব বাজে জিনিস না, রেজাল্ট এরকম করলে তো মানে বাবা মারই খারাপ লাগবে, ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে না। শুনতে পাচ্ছি ব্যাপারগুলো, কিন্তু করে একটু ভালোভাবে পড়াশুনো করলেই তাহলে সেটা বেটার হবে। ওটা হামবড়মি না দেখি না আমি সায়েন্সে পড়ছি, এমন তাও কিছু বিশাল কিছু ব্যাপার নয়, কিন্তু সায়েন্স নিয়ে পড়তে হলে বিশাল কিছু ব্যাপার নয়। এই যে তোমাকে একটু সবার থেকে একটু আলাদা, আর কিছু না। দেখো একটা বস্তু কোনো এই অবস্থান থেকে বি অবস্থানে চলে গেল, কত সময় বাদে চলে গেল? টি সময় বাদে চলে গেল। তাহলে মোট কতটা পথ অতিক্রম করেছে? তাহলে পজিশনের চেঞ্জ হচ্ছে মিনস কি তার একটা নির্দিষ্ট পথ অতিক্রম করেছে, একটা নির্দিষ্ট পথ অতিক্রম করেছে। ধরলাম সে পথটা কত? এস। অতিক্রান্ত দূরত্ব কত? এস। কত সময় বাদে? টি সময় বাদে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার। এটা আমরা প্রুভ করব। দেখো আমরা জানি গড় বেগ মানে এভারেজ ভেলোসিটি। সেকেন্ড ফর্মুলা প্রুভ করতে যাচ্ছি আমরা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখবে ফিজিক্সে এখন একটা যদি প্রবলেম করো না, নিজেকে সায়েন্টিস্ট ফিল হবে, ফিলটা খুব সুন্দর, হওয়াটা খুব ভালো, তোমাকে মানে উৎসাহ যোগাবে। এটা দেখুন, তা আমরা জানি গড় বেগ সমান কি? অতিক্রান্ত দূরত্ব ইন্টু বাই টাইম, সময়। গড় বেগ মানে এভারেজ ভেলোসিটি। এখান থেকে যাত্রা শুরু করলো ইউ বেগ নিয়ে, টি সময় বাদে বেগ হয়ে গেছে ভি, তাহলে কটা বেগ পাচ্ছে? দুটো বেগ। তাহলে এভারেজ ভেলোসিটি কত? ইউ প্লাস ভি বাই টু ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব এস বাই টাইম টি। তাহলে এস
equals to t into u plus v by 2। ঠিক আছে, তাহলে t equals to u plus v এর ভ্যালু কত, u plus at by 2 equals to t into u plus u মানে কত 2u plus at by 2। ঠিক আছে, তাহলে s equals to 2 দিয়ে প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি ডিভাইডেড হয়ে যাবে, ডিভাইডেড মানে তাহলে কত হবে u প্লাস হাফ এটি, এবার টি দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি পাচ্ছি s equals to ut প্লাস হাফ এ টি স্কোয়ার, s equals to ut প্লাস হাফ এ টি স্কোয়ার। এটাই হলো সেকেন্ড রিলেশন কাইনেমেটিক্সে, মানে কোনো গতিবিদ্যার সেকেন্ড সমীকরণ। অনেকে জিজ্ঞাসা করেছে স্যার ফিজিক্সটা মনে রাখবো কী করে, তো প্র্যাকটিস আর হার্ড অফ সেটা ফিজিক্স মনে রাখা কোনো একটা জিনিস নয়। আমি এটাই অ্যাজ রিপ্লাই দিয়েছি, এটা তোমাদের কাজে লাগবে কেন গল্পটা বলছি। এবার সে আমাকে জিজ্ঞাসা করলো স্যার সেটাও তো করছি, তাও এত টপিক এত থিওরি কী করে মাথায় রাখে। নর্মাল একদম সোজা সাপটা ফান্ডা, দেখো আমি কাউকে ইনসাল্ট পার্সোনালি ইনসাল্ট করছি না, এটা করছি না, ধরো আমার মানে একদম মানে কোর পয়েন্টে, ধরো ধরো একটা ছেলে আর মেয়ে, ঠিক আছে, বিএফ অ্যান্ড জি, তো ছেলেটা মেয়েটার নাম কি ভুলে যাবে? ভুলে যাবে না। কেন ভুলে যাবে না? কারণ হলো ভিতরে তাদের ভিতরে ইমোশনাল আছে, তাদের মধ্যে ভালোবাসা আছে, লাভ আছে, তার জন্য মেয়ের নাম তো ভুলে যাবে না। মেয়েটার ভিতরে সে সেম, যদি ইমোশন ভালোবাসা যদি থাকে তাহলে সে ভুলে যাবে না। পার ডে তার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, তার সাথে ঘোরা হচ্ছে, তার নাম না ভোলাটাই স্বাভাবিক, তাই না? তো ঠিক একই জিনিস, তুমি যদি পার ডে তার সাথে টাচে থাকো, আরে বিএফ বা জিএফের কথা বলছি না, ফিজিক্সের সাথে যদি টাচে থাকো, ওইগুলো করলে 11 তো যাবে শেষ হয়ে। আগের থেকে প্রথম কন্ডিশন সায়েন্স নেওয়ার ওই আমার মনে স্কুলে ভর্তি করার আগে ওইটা বলা দেওয়া উচিত, কোনো বিএফ বা জিএফ রাখা চলবে না, একদম 100%। যদি হয় আর্টসে পাঠিয়ে দেওয়া হবে। তো ফিজিক্সের সঙ্গে যদি কন্টিনিউ টাচে থাকো না, তাহলে তোমাকে আর সেই জিনিসটা ভুলতে পারবে না, ঠিক আছে? হয়েছে? আরে এই ফর্মুলা রিলেটেড আমি কতগুলো স্পেশাল কেস আমি দেখাবো, এই ফর্মুলা রিলেটেড কতগুলো স্পেশাল কেস আমি আজকে ডিসকাস করব। সেটা হলো এই ফর্মুলার স্পেশাল কেসেস, প্রত্যেকটা ফর্মুলা তার স্পেশাল কেসেস এরকম পয়েন্ট আউট করে করবে। আমি এই পয়েন্ট করে নোটসেও লেখা থাকে, আমি পড়িয়েও দিই, সেগুলো ভালো করে দেখবে। এই চ্যাপ্টার বইটা পড়বে, আমার সরি বই বলছি, আমার খাতাটাই পড়বে, বা আমার এই ভিডিওটাও দেখবে, বইটা পরে পড়লে হবে। স্পেশাল কেসেস, নাম্বার 1, যদি কোনো বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, একটা বস্তুকণা যদি স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে, স্থির অবস্থা থেকে যদি কোনো বস্তুকণা যাত্রা শুরু করে, মানে কি তার প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ কত নিয়ে যাত্রা শুরু করেছে? 0 নিয়ে। আমি এখানে জেনারেল একটা কন্ডিশন রেখেছিলাম, তাহলে এখানে কত হবে? ইউজে কত হবে? এই কন্ডিশনে ইউজে 0 হয়ে যাচ্ছে। যদি কোনো বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, মানে কি ইউ এর ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে এই ইকুয়েশনে তুমি বসিয়ে দাও, ইউ এর ভ্যালু 0 হলে এস ইকুয়ালস টু কত হবে? হাফ এটি স্কোয়ার।
2 নম্বর, নম্বরটা হলো যদি কোনো বস্তু কণা ত্বরণ, এটা কি প্লাস এম আছে মানে কি ত্বরণ নিয়ে চলছে, তাই না? প্লাস এম আছে এ আছে মানে কি ত্বরণ নিয়ে চলছে। যদি কোনো বস্তু কণা টাইমের সঙ্গে সঙ্গে তার বেগের মানটা যদি কমতে থাকে মানে কি মন্দন নিয়ে যদি চলে, তাহলে মন্দন নিয়ে চললে যদি কোনো বস্তু কণা, যদি কোনো বস্তু কণার বেগের মান হ্রাস পেতে থাকে বা কমতে থাকে, তাহলে এসি কষ্ট কত হবে? ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। ওকে, আর এই সেকেন্ড ফর্মুলার উপর আর স্পেশাল কেস এই মুহূর্তে আর নেই, আমরা 3 নম্বর ফর্মুলাতে ব্যাক করি। 3 নম্বর ফর্মুলাটা প্রুভ করা বাকি আছে। তিন নম্বর ফর্মুলাতে বলেছে যে আমরা প্রুভ করতে হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2as। সবাই না সকালবেলা উঠে একবার করে চিৎকার, আমাদের স্যার বলতো একবার করে বলতো, সকালবেলা উঠে একবার করে চিৎকার করে বলবে আই লাভ ইউ ফিজিক্স, বলে জোরে চিৎকার করতে হবে 3 বার। তো সব আবার 11-এ ভর্তি হয়েছে যারা সবগুলো করবি আবার। দেখো এটা ধরো একটা বস্তু কণা ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করলো টি সময় বাদে, বস্তু কণার বেগ হলো ভি, তাহলে এই দুটো সমীকরণ আছে। 3 নম্বর সমীকরণ প্রুভ করব। 3 নম্বর সমীকরণ কী করে প্রুভ করব? তাহলে ভি ইকুয়ালস টু একদম ইজি জিনিস, ইউ প্লাস এটি বোথ সাইড এ স্কোয়ার করে দাও, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ প্লাস এটি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা বসাও। এই দুটো থেকে হাফ এটি যদি কমন নাও তাহলে কত হবে? ইউটি পড়ে থাকবে, ও সরি ইউটি হাফ এটি স্কোয়ার পড়ে থাকবে। দেখো 2a কমন নিয়েছি তাহলে ইউটি পড়ে থাকছে, প্লাস এখানে 2a কমন নিচ্ছে মানে প্রত্যেকটা টার্মকে 2 দিয়ে ডিভাইডেড করছি, মানে এই 2 ইউ স্কোয়ার রাখলাম, এই দুটো টার্মকে 2a দিয়ে কমন নিচ্ছি, মানে প্রত্যেকটা টার্ম 2a দিয়ে ডিভাইডেড হয়ে যাবে। তাহলে এটা মানে কি ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল ডিউরিং টি, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2a এটা হলো কি এস অধিকান্ত দূরত্ব, ভি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? ইউ স্কোয়ার প্লাস 2s, মানে থার্ড রিলেশন কমপ্লিট হয়ে গেল। এবার বলো স্যার আমি এই 3টে ফর্মুলা কোথায় কোন প্রবলেম কোথায় কী করব? তো যদি ভাবনাটা আসে তাহলে খুব ভালো, যদি না আসে তাহলে কি বলবো। দেখো ভাবতে হবে কী কী পসিবিলিটি আছে, সবসময় কি আমি ভাবি যাবে কোনো মানে নেই, মানে কি আমি মানে কি এই কোন ফর্মুলায় করে ভাবতে হবে, বিভিন্ন পসিবিলিটি বার করতে হবে, তাহলে সায়েন্স মানে কি বোকার মতো কোশ্চেন করে যেতে হবে, বোকা মতো কোশ্চেন করে যেতে হবে। এটাই কেন কিভাবে, এই কোশ্চেনটা সায়েন্সে খুব ইম্পর্টেন্ট। আর ফিজিক্স এমন একটা সাবজেক্ট যে কেন কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই কেমিস্ট্রি নয়, কেমিস্ট্রি তো ফাজিল সাবজেক্ট, দেখো একটার সাথে একটা যদি রিয়াকশন করে দিয়েছে ওর দিকে দেখো কালার চেঞ্জ হয়ে গেল, এটা পুরোপুরি ফুল লজিক। আর কোনো এটা যেমন কেমিস্ট্রি স্যারকে বলো না জানো বা দেখিও না জানো কেউ, তাহলে তো গেলাম। তো এই 3টে ইকুয়েশন আমরা পেলাম, এর লাস্ট তো প্রুভ করে দিলাম। এই 3টে ইকুয়েশন কখন কীভাবে ইউজ করবো?
যদি কোনো কোশ্চেনের ডাটাতে টাইম যদি না দেওয়া থাকে তাহলে আমরা টাইম, এই তিনটে ইকুয়েশন কিন্তু একে অপরের সঙ্গে কানেক্ট করা, কিন্তু একে অপরের সাথে কানেক্টেড, একটা আর একটা থেকে কিন্তু আলাদা নয়, একটা অপরের থেকে আলাদা নয়। তো এই তিনটি ইকুয়েশন পরস্পর কানেক্টেড। তো এখানে যে কোনো একটা প্রবলেম দিল, প্রবলেমের টাইম বলে দেওয়া নেই, টি এর ভ্যালু বলে দেওয়া নেই, কত সময় বলে দেওয়া নেই, তাহলে আমরা ইজিলি কি করব, টাইম যে ইকুয়েশনে নেই সেই ইকুয়েশনটা আমি চুজ করব, এটা ঠিক আছে। এবার যদি বলে ডিস্টেন্স বলে দেওয়া নেই বা ডিস্টেন্স করতে বলে দেওয়া নেই, সেই প্রত্যেকটা কোশ্চেনে যেমন ডিমান্ড অনুযায়ী যে কোনো একটা ফর্মুলা ইউজ করলে হবে। জাস্ট যদি তুমি কোনো একটা প্রবলেমে যদি তুমি যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারো, ধরো ফর্মুলাটা তুমি ফার্স্ট ফর্মুলা ইউজ করে তুমি 10 লাইনে করে ফেলছো, আর কেউ হলো সেকেন্ড ফর্মুলা বা থার্ড ফর্মুলা ইউজ করে 2 লাইনে করে ফেলছে, ওই জন্য টোটাল এর জন্য দরকার এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটা কী করে আসবে, তোমাকে প্র্যাকটিসের থ্রু দিয়ে। তুমি প্রবলেমগুলো ধীরে ধীরে যদি প্র্যাকটিস করো তাহলে তোমার এক্সপিরিয়েন্স ধীরে ধীরে অটোমেটিক্যালি মাথায় চলে আসবে, মানে একদম পুরো সাইকোলজিক্যাল ব্যাপার যে এই প্রবলেমের ক্ষেত্রে আমি কোনটা করবো। একটা দুটো প্রবলেম করলে বুঝে যাবে, চাপ নেওয়ার দরকার নেই। দেখো আচ্ছা, এই ফর্মুলার স্পেশাল কেসগুলো দেখবো। স্পেশাল কেসগুলো কী আছে? নাম্বার 1, সেই একই মানে যদি কোনো বস্তুকণা স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে, দেখো যদি কোনো বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তার প্রাথমিক বেগ 0 হয়, তাহলে এই সমীকরণটাতে কি হবে, v² = 2as, অন্তিম বেগের মানে এটা, তাহলে v এর ভ্যালু কি হতে পারে, √2as হতে পারে অন্তিম বেগের মান। যদি কোনো বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে বস্তুকণা অন্তিম বেগ কত হবে, এটা হবে। বস্তুকণা কতটা পথ অতিক্রম করবে, টি সময় বাদে কতটা পথ অতিক্রম করবে যদি বলে, তাহলে এস এর ভ্যালুটা বার করো, তাহলে এস = কত হবে, v²/2a। এইরকম যেরকম বলবে সেরকম করবে। নাম্বার 2, একদম ইজি টপিক। যদি কোনো বস্তুকণা বেগ টাইমের সঙ্গে সঙ্গে যদি হ্রাস পেতে থাকে, মানে মন্দনে যদি হয়, যদি কোনো বস্তুকণার বেগ সময় সাপেক্ষে হ্রাস পায়, যদি কোনো বস্তুকণার বেগ যদি সময় সাপেক্ষে যদি হ্রাস পেতে থাকে তাহলে কি হবে, আমরা কি এখানে প্লাস মানে কি, এর আগে প্লাস আছে মানে কি ইন্ডিকেট করছে, বেগের মানটা ধীরে ধীরে বাড়ছে, মানে ত্বরণের ভ্যালু পজিটিভ, মানে ত্বরণের মানটা কি হবে পজিটিভ, এর আগে যদি মাইনাস হয়ে যায় মানে কি বেগের মানটা, মানে ত্বরণের ভ্যালু নেগেটিভ, মানে কি বেগের মানটা ধীরে ধীরে ডিক্রিজ করছে, মিনস কি কমে যাচ্ছে। তাহলে a² - 2as, ঠিক আছে। যদি কোনো বস্তুকণা একটা নির্দিষ্ট সময় পরে স্থির হয়ে যায়, একটি নির্দিষ্ট সময় বাদে একটি নির্দিষ্ট সময় পরে স্থির হয়ে যায়, নির্দিষ্ট সময় পরে স্থির হয়ে যাবে মানে কি তার ফাইনাল ভেলোসিটি অলওয়েজ 0। যাত্রা শুরু করার পরে কিছুক্ষণ বাদে স্থির হয়ে যাচ্ছে মানে ফাইনাল ভেলোসিটি কি হয়ে যাবে, ফাইনাল ভেলোসিটি v → 0 হয়ে যাবে, উইল বি 0। তাহলে 0 কখন হবে, ফাইনাল ভেলোসিটি 0 কখন হবে, যে বেগের মানটা কমতে কমতে 0 হবে, মানে কি মন্দনে যদি চলে
তাহলে 0 হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে ফাইনাল ভেলোসিটি কত হবে ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। কত ডিস্টেন্স যাওয়ার পর 0 হয়ে যাচ্ছে মুছে নাও, লিখে নাও। তাহলে s ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2a। কত ডিস্টেন্স যাওয়ার পরে 0 হয়ে যাচ্ছে? s ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2a যাওয়ার পরে 0 হয়ে যাচ্ছে। যে ডিস্টেন্স কোনো বস্তুকণা যাত্রা শুরু করার পর যে ডিস্টেন্স যাওয়ার পরে বস্তুকণাটা বস্তুকণাটা গতিহীন হয়ে যায় মানে কি বস্তুকণার বেগ 0 হয়, সেটাকে আমরা কি বলবো? সেই ডিস্টেন্স, যতটা ডিস্টেন্স যাওয়ার পরে বস্তুকণাটা গতিহীন হয়ে পড়ে মানে স্টপ হয়ে যায়, তাহলে সেই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? স্টপিং ডিস্টেন্স। ওকে, s ইজ কল্ড স্টপিং ডিস্টেন্স। তো স্যার ইংলিশে লেখাচ্ছেন কেন, আমরা বুঝতে পারবো না। তাহলে নেট যেই দেওয়ার ভাবনা ছেড়ে দাও যদি ইংলিশকে না করে। ইংলিশ প্র্যাকটিস করবে, আমার কাছে পড়তে গেলে ইংলিশ প্র্যাকটিস করতে হবে বাংলার সাথে সাথে। ওকে, বেশ। ধরো এই আরেকটা কেস আছে, সেটা খুব কম কাজে লাগে তবে জেনে রাখা খুব জরুরি। এটা হলো যে কোনো একটা বস্তুকণা যাত্রা শুরু করার n-তম সেকেন্ড, 1 সেকেন্ড পরে আর n-তম সেকেন্ড, 1 সেকেন্ড পরে আর n-তম সেকেন্ড দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমি সাপোজ ধরলাম একটা এক্সাম্পল হিসেবে ধরি, কেউ মানে জাস্ট ফান এক্সাম্পল, মানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ধরলাম আমার আমি যেটা বার করতে যাচ্ছি জানো, n-তম সেকেন্ডে বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, n-তম, ধরো একটা বস্তুকণা যাত্রা শুরু করার 10 সেকেন্ড বাদে আর 10-তম সেকেন্ড দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ধরো আমার 10টা গার্লফ্রেন্ড আছে, পৃথিবীর মধ্যে সবথেকে লাকি পারসন, 10টা গার্লফ্রেন্ড, এ বি, ভালো করে বুঝবে স্যার, এইগুলো বুঝবো না তো কোনগুলো বুঝবো, তাই না? ঠিক আছে। তো এই 10টা আমার গার্লফ্রেন্ড, তো 10টা গার্লফ্রেন্ড 5, ধরো যদি বলে 5তম গার্লফ্রেন্ড, আমার 5টা গার্লফ্রেন্ড আর 5তম গার্লফ্রেন্ড দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমার 10টা গার্লফ্রেন্ড যদি বলে, মানে টোটাল নাম্বার অফ গার্লফ্রেন্ড ইজ 10, ঠিক আছে? স্যারকে দেখে আর মানে কি ইন্সপায়ার্ড হওয়ার কোনো দরকার নেই, ভুলভাবে ইন্সপায়ার্ড হয়ে লাভ নেই, পজিটিভভাবে হোক। তো 10টা গার্লফ্রেন্ড, তো 10টা মানে কি টোটাল নাম্বার কত? 10টা এদের 5তম গার্লফ্রেন্ড কোনটা? মানে 10টার মধ্যে 5 নম্বর কোনটা পড়ে যাচ্ছে? ই পড়ে যাচ্ছে, তাই না? তাহলে ই নম্বর হলো 5তম গার্লফ্রেন্ড। তাহলে তম আর টা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। টা যদি বলে মানে 10 সেকেন্ড বাদে বস্তুকণার বেগ কত, বস্তুকণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, মানে কি 10 সেকেন্ড পরে।
আর 10তম বা পঞ্চমতম, তম মানে কি অতগুলো নাম্বারের মধ্যে এই 5 নম্বর লিস্টে কোন ব্যক্তি পড়ছে, ঠিক আছে? এরকম কেউ ভেবো না ছেলেগুলো, পুরো একদম শুটিয়ে লাল করে দেবে। তো 10তম আর পঞ্চমতম আর 5টা, যদি বলে আমার 5তম, আমার 5টা পেন আছে, 5টা পেন মানে কি টোটাল নাম্বার অফ পেন ইজ 5, আর আমার কাছে যতগুলো পেন আছে তার পঞ্চমতম পেন কোনটা, পঞ্চমতম পেন কোনটা, মানে অনেকগুলো পেন আছে, তার মধ্যে 5 নম্বর পেনটাকে আমি চুজ করে নিচ্ছি, ঠিক আছে? চলো তাহলে এখানে বার করছি এনতম সেকেন্ডে বস্তু কোনা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি একটা জিনিস বুঝিয়ে দিই, একই ক্ষেত্রে এনতম সেকেন্ডে বস্তু কোনা দ্বারা অতিক্রান্ত দূরত্ব, ধরো আমার 9মতম গার্লফ্রেন্ড আর 10মতম গার্লফ্রেন্ড, ঠিক আছে? তো 10মতম গার্লফ্রেন্ড, বাজে এক্সাম্পল হয়ে যাচ্ছে, ধর একটা গরু, 5টা গরুর ছানা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা গরুর ছানা আছে। তো পঞ্চমতম গরুর ছানা হতে কত সময় লেগেছিল, বা বলতে পারি পঞ্চমতম গরুর ছানাটা কতক্ষণ তার মায়ের পেটের ভিতর ছিল। তাহলে কি হবে, 5টা গরুর ছানা হতে যতটা সময় লেগেছে মাইনাস 4টে গরুর ছানা হতে যতটা সময় লেগেছে, 5টা গরুর ছানা হতে T1 সময় লেগেছে আর 4টে গরুর ছানা হতে T2 সময় লেগেছে। তাহলে T1 মাইনাস T2 করলে যত সময় হবে তত সময় কি পঞ্চমতম বাচ্চাটা মায়ের পেটে ছিল। শোনো, এই ভিডিওগুলো না হেডফোনে দেখবে কিন্তু, মানে একদম যেন চারিদিকে, দেখো আমি অনলাইন ক্লাস করছি, চারিদিকে ফুল স্পিকার অন করে দিয়ে দেখবে না, কিন্তু তাহলে তো আমার প্রেস্টিজ গেল।